সমাজ, সভ্যতা এবং সংস্কৃতি বিবর্তনের দীর্ঘ পথপরিক্রমায় আজকের এই আধুনিক পৃথিবী। এই বিবর্তন ধারার প্রথম পর্বে আমরা প্রস্তর যুগ এবং এর বিভিন্ন ধরন এবং সেই সময়ের আবিষ্কার, আর্থসামাজিক অবস্থা, জীবন জীবিকা সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব তাম্রযুগ, ব্রোঞ্জ যুগ এবং লৌহ যুগ সম্পর্কে। অর্থাৎ এই যে তাম্রযুগ, ব্রোঞ্জ যুগ এবং লৌহ যুগের মানুষের যে আর্থসামাজিক অবস্থা ছিল, জীবন জীবিকা ছিল, তাদের উদ্ভাবন এবং আবিষ্কার কি ছিল, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই শিক্ষা বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর ইকবাল হোসাইন, অধ্যাপক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আজ আমরা আলোচনা করব ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ইউনিট ৩ থেকে। আলোচনার বিষয় ইতিমধ্যে আমরা বলেছি যে তাম্রযুগ, ব্রোঞ্জ যুগ এবং লৌহ যুগ সম্পর্কে আমাদের আজকের আলোচনা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা শুরু করি। আপনারা চাইলে হাতের কাছে কাগজ কলম রাখতে পারেন, যাতে প্রয়োজনীয় তথ্য টুকে রাখা যায়। তাম্রযুগের যে সময়কাল সম্পর্কে আমরা জানি যে প্রায় খ্রিস্টপূর্ব 4000 অব্দে এটি ইউরোপে এর সূচনা হয়েছিল এবং প্রাচীন মিশর, সিরিয়া, অ্যাসিরীয় সভ্যতার অধিবাসীরা তামার ব্যবহার জানত এবং সুমেরীয় নগর সভ্যতা বিকশিত হয়েছিল মূলত এই তামার ব্যবহারকে কেন্দ্র করে। এবং এই তামার যুগে বা তাম্রযুগে, অর্থাৎ মানুষ যে সময় প্রথম ধাতব কোনো পদার্থ আবিষ্কার বা উদ্ভাবন বা ব্যবহার করতে শিখল, সেই হিসেবে আমরা জানি যে তামা হচ্ছে প্রথম ধাতব বস্তু যা মানুষের সভ্যতায় অবদান রেখেছিল এবং এই তামার ব্যবহারের মধ্য দিয়েই মূলত আধুনিক নগর সভ্যতার গোড়াপত্তন ঘটেছিল এবং পরবর্তীতে অন্যান্য ধাতব বস্তুর ব্যবহারের মধ্য দিয়ে এই সভ্যতা আরও বিকশিত হয়েছে। তাম্রযুগে হাতুড়ি, ধারালো অস্ত্র, তামার মুদ্রা এবং বিভিন্ন তৈজসপত্র, এইগুলো তামা বা তামাকে ব্যবহার করে প্রস্তুত করা হতো। অর্থাৎ আমরা এর আগে অন্য একটি আলোচনায় দেখেছি যে সেখানে মূলত মানুষ পাথরের ব্যবহার করত। অর্থাৎ প্রস্তর যুগে যেমন অধিক পরিমাণে পাথরের ব্যবহার ছিল, তাম্রযুগে এসে মানুষ সেই পাথর থেকে বের হয়ে এসে ধাতব বস্তু হিসেবে তামার ব্যবহার করতে শিখেছিল এবং এই তামার ব্যবহারের ফলে সমাজের শ্রম বিভাজনও বৃদ্ধি পায়। অর্থাৎ কিছু মানুষ তারা অকৃষি পেশায় এসে এই তামাকে কাজে লাগিয়ে তামার বিভিন্ন উপকরণ ব্যবহার করা এবং এর মাধ্যমে এই কিছু বাণিজ্যিক বা ব্যবসায়িক বা বেচা কেনার কর্মকাণ্ড এইটি তারা উদ্ভাবন করেছিল এই সময়। এবং তামা বা তামার জিনিসপত্র ব্যবহার করে বিক্রি করে কিছু মানুষ বেশ বিত্তশালী হয়ে উঠেছিল। ফলে সমাজে এক ধরনের শ্রেণী বিভাজন, অর্থাৎ সামাজিক অসমতা বা স্তরবিন্যাস পরিলক্ষিত হয়। আমরা জানি যে আগে একটা সময় প্রাচীন যুগে মানুষের মধ্যে কোনো বৈষয়িক বৈষম্য ছিল না, অর্থাৎ ব্যক্তিগত মালিকানা, কারো আলাদা আলাদা সম্পত্তি, এই বিষয়গুলো ছিল না। প্রকৃতির সম্পদে সবার সমান অধিকার ছিল। কিন্তু তামার যুগে এসে আমরা প্রথম দেখলাম যে তামার আবিষ্কার এবং তার ব্যবহার করা, সংরক্ষণে রাখা বা তামার মালিকানার ভিত্তিতে মানুষের মধ্যেই শ্রেণী বিভাজন বা শ্রেণী বৈষম্য, এই বিষয়টির সূচনা ঘটে। এবং বিবর্তনের এই পর্যায়ে এসে গুরুত্বপূর্ণ যেই উদ্ভাবন, সেটি হচ্ছে রাষ্ট্র। অর্থাৎ এর আগে রাষ্ট্র নামক সংগঠন বা মানুষের রাজনৈতিক সংগঠনের খুব বেশি বিস্তার বা ব্যবহার বা বিকাশ ছিল না, যা তামার যুগে এসে প্রথম আমরা লক্ষ্য করি। এখানে আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ এটিও প্রতীকী ছবি এবং আমরা এর মধ্য দিয়ে তামার বিভিন্ন উপকরণ, অর্থাৎ মূলত তামাকে কাজে লাগিয়ে যুদ্ধাস্ত্র এবং অন্যান্য সামগ্রী, হাতুড়ি ইত্যাদি ব্যবহার করবার যে চেষ্টা ছিল, তা আমরা এখানে লক্ষ্য করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করব ব্রোঞ্জ যুগ সম্পর্কে। ব্রোঞ্জ যুগের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব 3000 অব্দে এবং এটি 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকে ছিল। এবং আমরা তামার যুগ সম্পর্কে একটি কথা বলতে হয়, যা একটু আগে আমরা আলোচনা করলাম, যে তামার দুষ্প্রাপ্যতা
এবং একটি দুর্মূল্য ব্যাপক পরিসরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েনি। ফলে এই তামা বা এই যে এখন ব্রোঞ্জের কথা বলছি, এটি কিন্তু খুব দীর্ঘস্থায়ী হওয়া বা এটি সমাজ সভ্যতায় ব্যাপক প্রভাব বিস্তার করা সেইটি করতে পারেনি। এই ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়েছিল মেসোপটেমীয় সভ্যতায় এবং সমকালীন অন্যান্য সভ্যতা অর্থাৎ মিশর, ভারত বা সিন্ধু সভ্যতা এবং চৈনিক সভ্যতায়ও ব্রোঞ্জের ব্যবহার ছিল এবং পরবর্তীকালে এটি ইউরোপে সম্প্রসারিত হয়। অর্থাৎ আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে তামার ব্যবহার শুরু হয়েছিল ইউরোপে, যা পরবর্তীকালে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে, আর ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়েছিল মেসোপটেমিয়া, ভারত, চীন এই অঞ্চলে, যা পরবর্তীকালে ইউরোপে ছড়িয়ে পড়ে। এই সময় যদি জীবন জীবিকার কথা আমরা দেখি, তাহলে আমরা দেখি যে এই সময় নগর সভ্যতার সূচনা এবং বিকাশ ঘটেছিল। আমরা একটু আগে বললাম যে প্রাচীন মিশর, মেসোপটেমিয়ার যে সভ্যতা বিকশিত হয়েছিল তা মূলত এই সময়কালের, এবং এই সময় এসে মানুষের যে সাংগঠনিক সক্ষমতা, মানুষের যে জীবন জীবিকা সেটি অনেক বেশি বিকশিত হয়েছিল এবং শ্রম বিভাগ বা মানুষের মধ্যে সামাজিক শ্রেণী, ক্ষমতার স্তরবিন্যাস এবং ব্যবসা বাণিজ্য, মুদ্রার ব্যবহার, এই বিষয়গুলো ব্রোঞ্জ যুগে এসে অনেক বেশি বিকশিত হয় এবং ব্রোঞ্জ যুগে এসে ভাষার লিখিত রূপ প্রকাশ পায়। অর্থাৎ ভাষার যে এর আগে একটা সময় শুধু মৌখিক ভাষা ব্যবহৃত হতো, এই ব্রোঞ্জ যুগে এসে একটা বড় পরিবর্তন ঘটে যে এর একটা লিখিত রূপ, যেটা আমরা ওই জন্য এক সময় বলি শিলালিপি বা চিত্রলিপি বা লেখার বিভিন্ন ধরন, এটা এই সময় এসে আবিষ্কৃত হয় এবং ব্রোঞ্জ নির্মিত বর্ম, শিরস্ত্রাণ বা নানান ধরনের যে হাতিয়ার বা যুদ্ধাস্ত্র, এই বিষয়টি মানব সভ্যতা এবং সমাজে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছিল। যাদের হাতে এইসব অস্ত্র অনেক বেশি ছিল তারা অন্য রাষ্ট্রের উপরে, অন্য একটা কমিউনিটির উপরে প্রভাব বিস্তার করতে পারত। আজকের পৃথিবীতে যেমন পারমাণবিক শক্তিতে যারা বেশি বলিয়ান, তারা অন্যের উপরে প্রভাব বিস্তার করে, বিশ্বের অপরাজেয় শক্তি হিসেবে নিজেদেরকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করে, তেমনি ওই সময় যাদের এই ব্রোঞ্জের হাতিয়ার বেশি ছিল তারা যুদ্ধে অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারত। ফলে এই সময় মানে রাজাদের মধ্যে বা একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে দখল করবার যে প্রচেষ্টা ছিল, সেই বিষয়গুলো এই সময় বেশি করে লক্ষ্য করা যায়। এই যে যুদ্ধের যেহেতু এক ধরনের প্রচেষ্টা এই সময় লক্ষ্য করা যায়, ফলে এই যুদ্ধ থেকে সুরক্ষার প্রচেষ্টা হিসেবে প্রাচীর বা দুর্গ নির্মাণের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন ঘটে। অর্থাৎ মানুষ গৃহ নির্মাণই কেবল না, দুর্গ বা প্রাচীর নির্মাণ করে তাদের রাষ্ট্রের বা তাদের সমাজের বা তাদের কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করবার প্রচেষ্টা মানুষ এই সময় গ্রহণ করেছিল এবং এই সময় কৃষিতে সেচ ব্যবস্থার প্রচলন ঘটে এবং বাঁধ নির্মাণ করে ফসলের সুরক্ষা নিশ্চিত করেছিল মানুষ। এবং এই পানিভিত্তিক যে সভ্যতা, এটিকে হাইড্রোলিক সিভিলাইজেশন বলা হয় এবং বিভিন্ন অঞ্চলে এই সময় এই পানিভিত্তিক সভ্যতার বিকাশ ঘটে এবং সাম্রাজ্য ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বা শাসন ব্যবস্থার উৎকর্ষ ঘটে এই ব্রোঞ্জ যুগে এসে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ব্রোঞ্জ যুগের বা ব্রোঞ্জের নির্মিত কিছু উপকরণ বা কিছু হাতিয়ার বা ব্রোঞ্জ যুগে ব্যবহার হতো এমন কিছু ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। এগুলো প্রতীকী ছবি এবং এর মধ্য দিয়ে আমরা ব্রোঞ্জ যুগে ব্যবহৃত হাতিয়ার সম্পর্কে একটা ধারণা আমরা পেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব লৌহ যুগ সম্পর্কে। আমরা জানি যে আজকের এই আধুনিক যুগে এসেও নানান কাজে লোহার বহুবিধ ব্যবহার হয়ে থাকে এবং এই লোহার ব্যবহার শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 1500 অব্দে মধ্যপ্রাচ্যে এবং পরবর্তী সময়টি বিশ্বের সব সভ্যতায় ছড়িয়ে পড়ে, যা বলা যায় যে আজ পর্যন্ত এটি অব্যাহত আছে লোহার নানাবিধ ব্যবহারের দিক থেকে যদি আমরা বলি। এবং সহজলভ্য এবং দামে সস্তা হওয়ায় এটি সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে যায় এবং মানুষ নানান কাজে লোহার ব্যবহারের মধ্য দিয়ে তার সমাজ, সভ্যতা এবং উৎপাদন ব্যবস্থাকে অনেক বেশি বিকশিত করতে পারে। এভাবে দেখা যায় যে লৌহ যুগে এক নতুন সভ্যতা বিকশিত এবং বিস্তারিত হয় এবং বিভিন্ন জায়গায় এই সভ্যতা ছড়িয়ে পড়ে। আমরা এর আগে ভাষার লিখিত রূপ সম্পর্কে পরিচিত হয়েছে। ব্রোঞ্জ যুগে ভাষার লিখিত রূপ প্রথম প্রকাশিত হয়, লৌহ যুগে সেটি আরও পরিমার্জিত হয়, অর্থাৎ সুনির্দিষ্ট বর্ণমালা ভিত্তিক লেখার প্রচলন এই সময় আমরা লক্ষ্য করি এবং এই সময় ব্যবসা বাণিজ্য, মুদ্রা, অর্থনীতি এগুলো বিকশিত হয়। অর্থাৎ এই যে যেহেতু বর্ণমালার মাধ্যমে লেখার প্রচলন ঘটে
এবং মানুষ বিভিন্ন রকমের ধাতব বস্তু ব্যবহার করছিল, ফলে এই সময় মুদ্রা অর্থনীতির প্রচলন ঘটে এবং মানুষের ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটতে থাকে। এবং এই সময় এসে মানুষ জাহাজ তৈরি করতে পারে, অর্থাৎ সেই জাহাজের মাধ্যমে মানুষ দূরের পথে যাত্রা করতে পারত, ব্যাপকভাবে পণ্য পরিবহন করতে পারত। ফলে এই যোগাযোগ ব্যবস্থার একটা বড় রকমের পরিবর্তন ঘটে এই লৌহ যুগে এসে। এবং এই সময় এসে গৃহ নির্মাণ, আসবাবপত্র, কুঠার, লাঙলের ফলা, নানান কাজে মানুষ এই লোহা বা ধাতব বস্তু ব্যবহার করার ফলে তার সভ্যতায় একটা ইতিবাচক প্রভাব পড়ে এবং সভ্যতা বিকাশ বা সভ্যতার উৎকর্ষে এই লোহার ভূমিকা অনেক বেশি করে পরিগণিত হয়। আজকের সমাজে এসে আমরা শিল্প বিপ্লবের কথা বলছি। আমরা আমাদের দেশে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে অনেক আলোচনা করি, উন্নত দেশগুলোতে পঞ্চম শিল্প বিপ্লবের কথা বলা হয়। বস্তুত এই শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল লৌহ যুগের মধ্য দিয়ে, অর্থাৎ উৎপাদন সহ নানান কাজে লোহার ব্যবহারের মধ্য দিয়েই মূলত মানুষ তার শিল্প কলকারখানা বা উৎপাদন যন্ত্র বা হাতিয়ারের ক্ষেত্রে মানুষ ধাতব বস্তু বা যন্ত্রপাতির ব্যবহারের উৎকর্ষ সাধন করেছিল। লৌহ যুগে গ্রিসে এক উন্নত নগর সভ্যতার বিকাশ ঘটেছিল। আমরা আজকের আধুনিক সভ্যতায়ও গ্রিসের বা প্রাচীন গ্রিক রাষ্ট্রের নানান রকমের অবদানের কথা জানি। আমরা প্লেটো অ্যারিস্টটলের কথা জানি, আমরা পিথাগোরাসের কথা জানি, আমরা হেরোডোটাসের কথা জানি। তো এই যে নানান রকমের মনীষীর কথা যেই সময় অর্থাৎ বা প্রাচীন সভ্যতার ক্ষেত্রে যে গ্রিসের অবদান, সেইটি মূলত এই লৌহ যুগে এসে অনেক বেশি বিকশিত হয়েছিল। তো সেই দিক থেকে বলা যায় যে আজকের যে আধুনিক সভ্যতার গোড়াপতন সেটি কিন্তু এই লোহার ব্যবহারের মধ্য দিয়ে এবং গ্রিসের যে নগর রাষ্ট্র গঠিত হয়েছিল তার মধ্য দিয়ে বিশ্বে বিস্তার লাভ করে এবং ছড়িয়ে পড়ে। শিল্প, ব্যবসা বাণিজ্য, নগরায়ন এবং বহুমুখী উৎপাদন ব্যবস্থা এই লোহাকে কেন্দ্র করে বা লোহা নির্মিত বিভিন্ন সামগ্রীকে কেন্দ্র করে বিকশিত হয়েছিল। এবং এর ফলে সমাজে কৃষির বাইরে একটা অকৃষিভিত্তিক শ্রেণী গড়ে ওঠে, অর্থাৎ সমাজে কৃষির বাইরেও নানান ধরনের পেশাজীবী শ্রেণী বিকশিত হয় এই লোহা এবং লৌহযুগের নানান রকমের উপকরণ ব্যবহারের মধ্য দিয়ে। এ সময় এসে সমাজে নানাবিধ বৈষম্য পরিলক্ষিত হয়, অর্থাৎ শ্রেণীবিন্যাস আরও জটিল রূপ লাভ করে এবং সমাজ কাঠামোয়ও এর নানান রকমের প্রভাব পরিলক্ষিত হয়। অর্থাৎ যারা সনাতন বা গতানুগতিক কৃষি ব্যবস্থার বাইরে এসে লোহাকে অতিমাত্রায় ব্যবহার করে অন্যান্য পেশায়, অন্যান্য উৎপাদন ব্যবস্থায় ধাবিত হতে পেরেছে, তারা বেশি উন্নতি লাভ করেছে। এটি জাতিগতভাবে যেমন সত্য, তেমনি একটা সমাজে বা একটা রাষ্ট্রে যারা এই কাজগুলোর সাথে বেশি সম্পৃক্ত ছিল তারা বেশি উন্নতির দিকে এগিয়ে গেছেন। অর্থাৎ লোহাকে কেন্দ্র করে যে সভ্যতার বিকাশ ঘটেছিল, লোহার দ্বারা নির্মিত নানান রকমের যে উপকরণ সেইগুলোর কিছু ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা এর থেকে ধারণা করি যে লোহা মানুষের দৈনন্দিন জীবনে, সমাজে, সভ্যতায়, উৎপাদন ব্যবস্থায় নানানবিধ ভূমিকা রেখেছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ তাম্রযুগ, ব্রোঞ্জ যুগ এবং লৌহ যুগ সম্পর্কে আলোচনা করলাম। এই সময়কালে মানুষের জীবন জীবিকা, আর্থসামাজিক ব্যবস্থা, রাজনৈতিক সংগঠন, তাদের উৎপাদন ব্যবস্থা এবং সমাজ সভ্যতায় এই ধাতব বস্ত্রের কি প্রভাব ছিল সেই বিষয়গুলো আমরা জেনেছি। এই বিষয়ে আপনাদের পাঠ্যপুস্তকে বিস্তারিত আলোচনা আছে। আপনারা আপনাদের টিউটরের সাথে এই বিষয়ে যোগাযোগ করতে পারেন, আলোচনা করতে পারেন। আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা os@bou.ac.bd। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আপনাদের সবার মঙ্গল এবং সাফল্য কামনা করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি।